হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো অনগোয়িং রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের জেনারেল সায়েন্সের ওপরে যে লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলো চলছিল, আজকে তার ক্লাস নাম্বার 9। তো লাস্ট মিনিট সাজেশন যেহেতু এগুলো, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রত্যেকে কিন্তু একবার হলো এটা দেখে নেবে। আশা করি এখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবে এবং উপকৃত হবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে, ফিজিক্সের কোশ্চেন থেকে একটা অঙ্ক আছে ফিজিক্সের নিউমেরিক্যালস থেকে, যে এক ব্যক্তি 12 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 8 মিটার দূরত্বে সরালেন। যদি বল এবং সরণ একই দিকে ক্রিয়া করে তবে সম্পাদিত কাজের পরিমাণ কত? ঠিক আছে, তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে। দেখো এক্ষেত্রে কিন্তু কাজ বের করতে চেয়েছে, তো আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ফোর্স কত? এক্ষেত্রে ফোর্স কিন্তু হচ্ছে আমাদের 12। আর এক্ষেত্রে দেখো আমাদের যেটা আমাদের বস্তুর যেটা দূরত্ব, মানে যেটা কত দূর সরেছে সরণ, সেটা কিন্তু তোমার হচ্ছে 8 মিটার হয়েছে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু 96 কী হবে না 96। দেখো কাজের পরিমাণ কিসে প্রকাশ করা হয়, এটা কিন্তু জুলে প্রকাশ করা হয়, প্রত্যেকটাই কিন্তু এখানে জুলের ইউনিটই হবে, ইউনিটগুলো এখানে পড়েনি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 96। আচ্ছা, এবার দেখো এখানে একটা কনসেপ্ট লেখা আছে যে যদি বল এবং যদি বল এবং সরণ একই দিকে হয়। দেখো বল এবং সরণ এই জিনিসটার দিকে একটু খেয়াল করবে। মনে করো আমি এই দিকেই বল দিচ্ছি, এদিকেই আমি ফোর্স দিচ্ছি, আর এই দিকেই কিন্তু বস্তুর সরণটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ওয়ার্ক হয়ে থাকে। এই কারণের জন্য কিন্তু এখানে অনেক সময় কী করে, অনেক সময় কিন্তু ট্রিকি কোশ্চেন করার জন্য প্লাস মাইনাসও ইনসার্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা পজিটিভ 96 জুল হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এখানে তোমরা চাইলে এক্সপ্লেনেশনটাও দেখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, আজকের পরবর্তী প্রশ্ন, যে 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় বা 5 কেজি ভরের একটি বস্তুর স্থির বস্তুর ওপরে 20 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে কত ত্বরণ উৎপন্ন হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো ত্বরণ বের করতে হবে। তো আমরা সকলেই জানি যে ফোর্স ইকুয়ালস টু কী হয়ে থাকে, ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। বা এক কথায় আমরা বলতে পারি যে বল সমান সমান কী হয়, বল সমান সমান কিন্তু ভর ইন্টু ত্বরণ হয়ে গিয়ে থাকে। ঠিক আছে, তো দেখো এবার এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ডেটাগুলোকে জাস্ট এখানে পুট করতে হবে। তো আমাদের এক্ষেত্রে দেখো আমাদের মাস কত বলেছে, মাস কিন্তু বলেছে আমাদের কত না, মাস কিন্তু বলেছে হচ্ছে 5 কেজি। আর কত বস্তুটার উপরে কত ফোর্স দেওয়া হবে, ফোর্সটা কিন্তু বলেছে 20 নিউটনের ফোর্স। আর এক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশন আমাদের বের করতে হবে। তো দেখো এটা কিন্তু আমাদের ইকুয়েশন পেয়ে গেলাম, এই 5 দিয়ে 20কে কাটো তো 4, আলটিমেটলি আমাদের এ ইকুয়ালস টু কত হচ্ছে, এ ইকুয়ালস টু কিন্তু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটা কোথায় আছে, এটা কিন্তু আমাদের যে অপশান নাম্বার বি, সেই অপশান নাম্বার বিতে আছে। দেখো যেহেতু প্রত্যেকটাই কিন্তু PYQ 2018 বা 2022 যে এক্সামটা হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই যে টেক্সট যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে অ্যাভয়েড করবে, এগুলো ওই কোশ্চেনগুলোর থেকে কপি করে এখানে পেস্ট করা হয়। তো সেই কারণের জন্য কিন্তু এই লেখাগুলো মানে কখনোই এই টেক্সট লেখাগুলো অটোমেটিক ওখানে চলে আসে, এগুলোকে কিন্তু একটা অ্যাডজাস্ট করবে। আমাদের কিন্তু অঙ্ক বা কোশ্চেন আর তার কনসেপ্ট নিয়ে হচ্ছে কথা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 3 নম্বর কোশ্চেন, যে একটি বৈদ্যুতিক হিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ টানে, যখন এটিকে 220 ভোল্টে যুক্ত করা হয় তাহলে তার হিটারের রোধ কত হবে। তো দেখো রোধ থেকে কোশ্চেন করেছে, বা এক কথায় আমরা বলতে পারি এটা কিসের থেকে কোশ্চেন করেছে, এটা কিন্তু যে ওহমস ল আছে সেই ওহমস ল থেকে কোশ্চেন করেছে। তো ওহমস ল কী বলে, ওহমস ল কিন্তু বলে ভি ইকুয়ালস টু IR। ঠিক আছে, তো দেখো ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, যেটা কত বলেছে, যেটা কিন্তু বলেছে 220 ভোল্ট। আচ্ছা আই কত বলেছে, আই কিন্তু বলেছে 2 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স কিন্তু বের করতে হবে। তো 2 দিয়ে এটাকে কাটো, তো আলটিমেটলি কত হচ্ছে 100। তো আমরা পাচ্ছি যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কী হচ্ছে 110 ওহম। ঠিক আছে, 110 ওহম। এক্ষেত্রে দেখো ওমেগা আছে, তো ওমেগা কিন্তু ওহমের যে চিহ্নটা আছে সেটাকে কিন্তু বলা হয়। তো 110 যে ওহম, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো, আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে আলোর গতি শূন্যস্থানে কত। তো এটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, তো সেটা সঠিক অ্যান্সার কী হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো এক্ষেত্রে কিন্তু তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, দেখো এক্ষেত্রে কোশ্চেনগুলো কতটা ট্রিকি করেছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন এখানে কি বলেছে, কোনোটা বলেছে তোমার হচ্ছে, কোনোটা বলেছে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কোনোটাই এটা বলেছে। আবার কোনোটাই কি বলেছে দেখো, আবার কিন্তু কোনোটাই বলেছে 3 টাইমস। ঠিক আছে, তো এখানে ওপরের যে সবকটি আছে, এই যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু ভুল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু কোনটা হবে, যে অপশান এ আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে শব্দের বেগ নিম্নলিখিত কোন মাধ্যমে সবথেকে বেশি। তো দেখো শব্দের বেগ কিন্তু কঠিনে সর্বাধিক হয়ে থাকে। এবার অ্যাকর্ডিং টু অপশান, কঠিনে সবথেকে কঠিন যে পদার্থটা থাকবে সেটাতেই কী হবে, সেটাতে কিন্তু শব্দের মান সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে যাবে। তো দেখো এখানে অ্যাকর্ডিং টু অপশান সবথেকে কঠিন কিন্তু কী আছে না, কাঁচি আছে বা গ্লাস আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে গ্লাসের মধ্যেই কিন্তু এক্ষেত্রে শব্দের বেগ সবথেকে বেশি হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে একটি 200
200 ওয়াটের বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে 5 দিনের বিদ্যুৎ খরচ কত ইউনিট হবে? ঠিক আছে, 5 দিনের যে বিদ্যুৎ খরচ আছে সেটা কত ইউনিটের হবে? আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? দেখো, ইউনিট বের করতে দিয়েছে মানে এটা কিসের অঙ্ক? এটা কিন্তু তোমার KWH এর অঙ্ক। তো আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এর যে ফর্মুলা আছে ওয়াট আওয়ার ইন্টু এখানে টাইমটা আর বাই কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখব কত ওয়াট আছে। তো এক্ষেত্রে 200 ওয়াট আছে, 10 ঘন্টা করে আছে, কত দিনের আছে? 5 দিনের আছে। আর নিচে কত? নিচে কিন্তু হচ্ছে তোমার 1000। আচ্ছা, এই 3টে শূন্য দিয়ে এই 3টে শূন্য কেটে যাবে, তো আলটিমেটলি কিন্তু 10 ইউনিট আমাদের সঠিক অ্যান্সার হবে। তো কোথায় আছে? এটা কিন্তু অপশান নাম্বার এতে আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ কি আবিষ্কার করে? তো এটা সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চললে ব্রেক প্রয়োগের ফলে এটি 5 মিটার সেকেন্ডে কি হয়ে যায়? এটি কিন্তু 5 সেকেন্ডে এটি স্থির হয়ে যায়। তো গাড়িটির মন্দন কত? দেখো, এক্ষেত্রে কিন্তু কি করতে বলেছে? এক্ষেত্রে কিন্তু মন্দন বের করতে দিয়েছে, বা এটাকে কিন্তু রিটার্ডেশন বের করতে দিয়েছে। তো এই যে কোশ্চেনটা, আমি কিন্তু চাইবো যে এই কোশ্চেনটা তোমরা আমাকে করে দেখাও, কারণ এই কনসেপ্টের অঙ্কই কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশনের ক্লাস প্লাস আমাদের যে জেনারেল সায়েন্সের যে 52টা ক্লাস করানো হয়েছে, প্লাস আমাদের যে প্রায় 35টার উপরে মক টেস্ট করানো হয়েছে, সেখানে কিন্তু অনেকবার করা হয়েছে। তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, খুব হাই লেভেলের কিন্তু অঙ্কটা। তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে পরমাণু বোমা বিস্ফোরণের নিউক্লিয় বিক্রিয়ার উপর ভিত্তি করে কাজ করে, মানে পরমাণুর যে যে বিস্ফোরণটা হয় সেটার উপরে কোনটা কাজ করে? নিউক্লিয় বিভাজন নাকি নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন নাকি অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন? ঠিক আছে, তো দেখো, সবার প্রথম মনে রাখতে হবে এখানে কিন্তু নিউক্লিয় বিভাজন হয়। আর এটা কেমন হয়? এটা কিন্তু তোমার হচ্ছে অনিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, নিয়ন্ত্রিত কোথায় হয়? যে অ্যাটমিক যে রিঅ্যাক্টর থাকে সেখানে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে বৈদ্যুতিক ফিউজ বর্তনীতে কীভাবে যুক্ত থাকে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো আমরা প্রত্যেকে জানি ফিউজ কিন্তু কীভাবে যুক্ত থাকে, ফিউজ কিন্তু সিরিজে যুক্ত থাকে। ঠিক আছে, ফিউজ কিন্তু সিরিজে যুক্ত থাকে। আচ্ছা, ফিউজ কী দিয়ে তৈরি হয়? ফিউজ কিন্তু যে পিবি অর্থাৎ যে লেড আর যে টিন, এইটা দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে তরল পদার্থে প্রেশারের পরিমাপক সূত্র কি? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তরল পদার্থের যে প্রেশারের পরিমাপ, সেটা কিন্তু এইটা অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এক্ষেত্রে এখানে কিন্তু বলে দিয়েছে যে রো হলো তরলের ঘনত্ব, জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো কিন্তু গভীরতা। তো এক কথায় আমরা বলতে পারি যে প্রেশার ইকুয়ালস টু কী হবে? প্রেশার ইকুয়ালস টু কিন্তু এখানে যে রো আছে তার মানে কি? তার মানে কিন্তু হচ্ছে তরলের ঘনত্ব। আর এক্ষেত্রে জি মানে কি? জি মানে কিন্তু হচ্ছে গ্র্যাভিটেশন, যেটা আমরা জানি। আর এইচ কিন্তু হচ্ছে তার গভীরতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। দেখো কি বলেছে, যে কোন যন্ত্রটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে? তো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোটর। ঠিক আছে, যে আমাদের বাড়িতে যে এসি মোটর থাকে, যে মোটর থাকে সেই মোটরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, ডায়নামোতে কী করে? ডায়নামোতে কিন্তু এর উল্টোটা করে, অর্থাৎ ডায়নামোতে কিন্তু যে মেকানিক্যাল যে এনার্জি থাকে সেটার থেকে কোনটা কনভার্সন করে? সেটার থেকে কিন্তু যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটাতে কনভার্সন করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 13তম কোশ্চেন, যে এলইডি বা লাইট এমিটিং ডায়োড কোন ধরনের বা কোন নীতিতে কাজ করে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো, যে এলইডি যেটা লাইট এমিটিং ডায়োড হয়ে থাকে, এলইডি বাল্ব বা যে কোনো এলইডি কিছু, এরা কিন্তু তড়িৎ আলোক যে নির্গমন বা ইলেকট্রোলুমিনেসেন্স, ঠিক আছে, এর ওপরে কিন্তু ওয়ার্ক করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকে 14তম কোশ্চেন, যে কোনো একটি বস্তুর ভর কোথায় অপরিবর্তিত থাকে? তো কোনো একটা বস্তুর ভর কিন্তু সব জায়গাতে, ঠিক আছে, বস্তুর যে ভর থাকে সেটা কিন্তু সব জায়গাতে অপরিবর্তিত থাকে। চাঁদে কোনো বস্তুর ভর যদি 60 কেজি হয়ে থাকে, তো পৃথিবীতেও কিন্তু সেটা 60 কেজি হবে। ঠিক আছে, কারণ ভর কিন্তু অপরিবর্তনশীল, একমাত্র যেটা পরিবর্তন হয় সেটা কোনটা? সেটা কিন্তু তার যে ওজন থাকে বা ওয়েট থাকে সেটা কিন্তু পরিবর্তন হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে টর্চ লাইটে প্রতিফলক বা রিফ্লেকশন হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? তো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, মনে করো এটা একটা টর্চ, ঠিক আছে, মনে করো এটা আমি একটা টর্চ আঁকলাম, তো দেখবো এটা কি হয়? এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, আর এরকমভাবে কোন দর্পণে হয়? এটা কিন্তু একমাত্র যে অবতল দর্পণ, সেই অবতল দর্পণে কি হয়? অবতল দর্পণে কিন্তু এরকমভাবে ছড়িয়ে যায়। উত্তল দর্পণে কি হয় আমরা জানি, একটা পয়েন্ট এসে গিয়ে কিন্তু মিলে যায়। পরবর্তী প্রশ্ন দেখব
দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে নিম্নলিখিত কোনটি ক্ষার ধাতু, ঠিক আছে। তো ক্ষার ধাতু কোনটা, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এর মধ্যে থেকে দেখো একমাত্র যেটা ক্ষার ধাতু আছে সেটা কিন্তু হচ্ছে যেটা ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল সেটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে লোহায় মরিচা পড়ার জন্য কোন উপাদান আবশ্যক, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু জল এবং অক্সিজেন, বা এক কথায় আমরা বলতে পারি আমাদের কিন্তু যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চার কিন্তু প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে কোন রড ব্যবহার করা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যাডমিয়াম বা বোরন রড। এগুলো কিন্তু কিসের কাজ করে, এগুলো কিন্তু তোমার হচ্ছে কন্ট্রোলারের কাজ করে, ঠিক আছে, কন্ট্রোলারের কাজ করে থাকে। আর জ্বালানি হিসেবে আমরা প্রত্যেকে জানি, জ্বালানি হিসেবে কিন্তু ইউরেনিয়াম যে 235 সেটা কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে স্কেলে পিএইচ স্কেলে ক্ষারীয় দ্রবণের মান কত, তো দেখো এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে কী আছে, এটা অনেকবার বলেছি, এখানে থাকে 7, এখানে হচ্ছে 0, আর এক্ষেত্রে কত থাকে 14। আচ্ছা ক্ষারীয় মানে কত, দেখো যদি তোমার 7-এর কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা কি হয়, সেটা কিন্তু অ্যাসিড হয়ে থাকে, আর 7-এর বেশি হলে কিন্তু সেটা বেসিক হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতেই পারছো কী হবে। তো দেখো এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, যদি ক্ষারীয় দ্রবণ হয় সেক্ষেত্রে কিন্তু পিএইচের ভ্যালু সেটা কিন্তু 7-এর বেশি হবে, ঠিক আছে, 7-এর বেশি হবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম কি, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এসছে, ঠিক আছে, চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কিন্তু NaNO3, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে কার্বন বা CO2 এর মধ্যে কতগুলি সিগমা এবং কতগুলি পাই বন্ড আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। দেখো কোশ্চেনটা কি বলেছে যে CO2 বা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতগুলো তোমার হচ্ছে সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এসছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো যে CO2 আছে, সেই CO2-র মধ্যে কিন্তু দুটো কি আছে না, দুটো কিন্তু তোমার হচ্ছে সিগমা বন্ড আছে আর দুটো কিন্তু পাই বন্ড আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে H2SO4 এর আণবিক ভর, ঠিক আছে, H2SO4 এর যে আণবিক ভর সেটা কিন্তু বের করতে তোমায় বলেছে। দেখো এই যে কোশ্চেনগুলো, এই যে টেক্সট লেখাগুলো আছে, আমি আবারও বলছি এগুলোকে অ্যাভয়েড করবে। অ্যাকচুয়ালি কী বলতো, এগুলোকে র্যান্ডামলি তো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এখানে আর নিয়ে আসা হয়েছে, তো এগুলোকে কিন্তু যে মানে এডিট করে সরানোর জন্য প্রচুর টাইম টেকিং ব্যাপার, সেই টাইমে আমি তোমাদের 2 থেকে 3টে ক্লাস প্রোভাইড করতে পারবো, সেই কারণের জন্য এগুলোকে আমি এভাবেই রেখে দিই, কারণ আমার মনে হয় তোমাদের কোশ্চেনের কনসেপ্টটা বুঝলেই হলো, আর আমি তো লিখেই দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, ঠিক আছে। তো দেখো কি বলেছে H2SO4 এর আণবিক ভর বের করতে দিয়েছে, তো আমরা আণবিক ভর বের করা শিখবো। আচ্ছা আণবিক ভর বের করতে গেলে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু এদের যে মানে মাস সেটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে কি আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, আর কিন্তু অক্সিজেন আছে। তো দেখো যেটা তোমার হচ্ছে আণবিক ভর, সেক্ষেত্রে হাইড্রোজেনের কি, হাইড্রোজেনের কিন্তু 1, সালফারের কত, সালফারের পারমাণবিক নাম্বার কত, সালফারের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা কিন্তু 16, আর আণবিক ভর কি হয়, ডবল হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু হবে 32, আর অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত 8, আর এক্ষেত্রে এর আণবিক ভর কত হবে, সেটা কিন্তু হয়ে যাবে 16। আচ্ছা এবার কিন্তু আমাদেরকে ডেটাগুলোকে এখানে পুট করতে হবে। আচ্ছা হাইড্রোজেন কতগুলো আছে, হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন কতগুলো আছে, এখানে আমি আবার লিখছি, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমি এখানে আবার লিখছি, তো হাইড্রোজেনের 1, এক্ষেত্রে আমরা সালফারের পাচ্ছি 32, কেন 32 সেটাও বলেছি, আর অক্সিজেনের পাচ্ছি 16, কেন সেটা বলেছি। আচ্ছা এক্ষেত্রে আমাদের H2SO4 করতে হবে। আচ্ছা হাইড্রোজেন কতগুলো আছে, দুটো আছে, তার জন্য কি এটা। আচ্ছা সালফার কতগুলো আছে, একটা আছে, তার জন্য 32, আর অক্সিজেন কতগুলো আছে, 4টে আছে, তাই 16 দিয়ে গুণ, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে 2, এক্ষেত্রে হচ্ছে 32, আর এখানে কিন্তু কত হচ্ছে 4 16 64, ঠিক আছে। তো এটা যদি গুণ করি তাহলে কত হবে, এটা গুণ করলে কিন্তু মানে যোগ করলে কিন্তু আলটিমেটলি হবে 98। তো 1 মোল যে H2SO4 আছে তার ভর কত হবে, তার আণবিক ভর কিন্তু হবে 98 গ্রাম, ঠিক আছে। তো অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 23তম কোশ্চেন, যে গ্যাসীয় অবস্থায় একটি পদার্থের পরমাণুগুলির মধ্যে আকর্ষণ বল কেমন হবে, ঠিক আছে। তো সবথেকে কিন্তু কি হয়, সবথেকে কিন্তু এটা হয়ে থাকে নগণ্য বা দুর্বল। কঠিনে কি হয়, কঠিনে কিন্তু দুটো পরমাণুর মানে একটা তোমার হচ্ছে কোনো একটা এলিমেন্টের মধ্যে যে অ্যাটমসগুলো থাকে তাদের মধ্যে যে অ্যাট্রাকশান, ঠিক আছে, এটাকে আমরা কি
বলে, যেটাকে আমরা নিউক্লিয়ার ফোর্স বলি, সেটা কিন্তু সবথেকে বেশি হয়। তারপরে কিন্তু তরল, আর গ্যাসে কি হয়, গ্যাসে কিন্তু সবথেকে কম হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সিমেন্টের প্রধান উপাদান কি, তো এটা সঠিক অ্যান্সার কি হবে, তো সিমেন্টের যে প্রধান উপাদান সেটা কি, সেটা কিন্তু হচ্ছে দেখো এখানে চুন আছে। ঠিক আছে, তারপরে কি আছে, সিলিকা আছে, তারপরে কি আছে, অ্যালুমিনা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সবথেকে বেশি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কার, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন হচ্ছে এফ, এর কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 9। আর মনে রাখতে হবে এটা কিন্তু একটা হ্যালোজেন, আর যেগুলো হ্যালোজেন হয়ে থাকে, যেগুলো কিন্তু গ্রুপ নাম্বার 17-এ থাকে, এদেরই কিন্তু যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 26তম কোশ্চেন কি বলেছে, যে কোনো অ্যাসিডিক দ্রবণে মিথাইল অরেঞ্জের যে কালার সেটা কি হবে। আচ্ছা, সবার প্রথম মনে রাখতে হবে যে মিথাইল অরেঞ্জ কিন্তু হচ্ছে একটা নির্দেশক। ঠিক আছে, যেরকম আমরা লিটমাস বলি, সেই লিটমাসের মতো কিন্তু একটা নির্দেশক হচ্ছে এটা। আর এক্ষেত্রে কিন্তু এর কালারটা কি হবে, কালারটা কিন্তু গোলাপি লাল হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম কোশ্চেন, যে নিচের কোনটি কার্বনের অ্যালোট্রপ নয়, তো এর মধ্যে কার্বনের অ্যালোট্রপ নয় কোনটা, একমাত্র সিলিকা কিন্তু কার্বনের অ্যালোট্রপ নয়। হিরে, গ্রাফাইট আর ফুলারিন, যেটাকে C60 বলা হয়, প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে অ্যালোট্রপ। ঠিক আছে, সিলিকা কিন্তু আলাদা জিনিস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জল কাচ বা ওয়াটার গ্লাসের রাসায়নিক সংকেত কি। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু সোডিয়াম সিলিকেট বলা হয়ে থাকে। ঠিক আছে, সোডিয়াম সিলিকেট। অ্যাকচুয়ালি কী বলতো, এই কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করা বা তোমার হচ্ছে সেভাবে কিন্তু ট্রান্সলেট করা। তো এই ট্রান্সলেটগুলো কিন্তু কি হয়, আমরা দেখেছি যে অনেক সময় কোশ্চেন যেটা ইংলিশে থাকে সেটা কিন্তু সোজা হয়, বাংলাতে নিলে কিন্তু তার কোনো মানে আগা মাথা থাকে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 29তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোন ধাতুটি তার আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয় বা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে নিষ্কাশন করা হয়, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামকে কিন্তু কি করা হয়, সোডিয়ামকে কিন্তু যে ইলেকট্রোলাইসিস যে পদ্ধতি আছে, সেই ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে কিন্তু কি করা হয় না, এটাকে কিন্তু এক্সট্র্যাক্ট করা হয়। আচ্ছা, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু হচ্ছে 11। এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে কি পাবো, 2, 8, 1, আর এটা কিন্তু একটা ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে পিভিসিকে কি বলা হয়, পলিভিনাইল ক্লোরাইড বলা হয়। তৈরিতে কোন ধরনের মনোমার ব্যবহার করা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি পাইপ কিন্তু তোমরা প্রত্যেকেই দেখেছো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে নিউক্লিয়াসের প্রধান কাজ কি, তো আমরা প্রত্যেকেই জানি নিউক্লিয়াসের যে প্রধান কাজ সেটা কি, সেটা কিন্তু হচ্ছে বংশগতীয় তথ্য নিয়ন্ত্রণ। আর নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াসকে কিন্তু কোষের ব্রেন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন যারাকে আমরা বাদবাকিগুলো একটু দেখে নেব। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে কি হয়, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু যে শক্তি উৎপাদন আছে সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়, এটা কিন্তু যে আমাদের রাইবোজোম আছে সেখানে হয়। আর যে ফ্যাট সঞ্চয় সেটা কোথায় হয়, সেটা কিন্তু ভ্যাকিউলে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে প্রাণীজগতের সবথেকে বড় পর্ব কোনটা বা ফাইলাম কোনটা, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে আর্থ্রোপোডা। এটা কাদের ফাইলাম, এটা কিন্তু হচ্ছে যে পতঙ্গ আছে বা কীট পতঙ্গ আছে তাদের ফাইলাম। আচ্ছা, কীট পতঙ্গ সংক্রান্ত যে অধ্যয়ন সেটাকে কি বলা হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু একটা জিকের কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মানুষের শরীরে শর্করা বা কার্বোহাইড্রেট হজম প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়, তো এটা কিন্তু আমাদের মুখগহ্বর বা মুখ থেকে শুরু হয়ে যায়। কোন উৎসেচকের মাধ্যমে এটা হয়ে থাকে, এটা কিন্তু অ্যামাইলেজ নামক যে উৎসেচক থাকে তার মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি রোগ যা প্রোটিন এবং ক্যালোরি উভয়ের অভাবের কারণেই হয়ে থাকে, তো সেটাকে কি বলে, সেটাকে কিন্তু ম্যারাসমাস রোগ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা স্কারভি কিসের জন্য হয়, স্কারভি কিন্তু যে ভিটামিন সি থাকে তার জন্য হয়। ঠিক আছে, কোয়াশিয়াকার কিসের জন্য হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। রিকেট কিসের জন্য হয়, রিকেট কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি, তো এর মধ্যে থেকে কোনটা ব্যাকটেরিয়া, তো মনে রাখবে একমাত্র যেটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি, তো এক্ষেত্রে দেখো হামটা হচ্ছে ভাইরাস, এইডসও হচ্ছে ভাইরাস, ডেঙ্গুও কিন্তু হচ্ছে ভাইরাস, একমাত্র টাইফয়েড। ঠিকই আছে কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণুকে কি বলা হয়, তো এটাকে কিন্তু কোষের শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। ঠিক আছে, কত অণু সালোক সংশ্লেষের সময় কত অণু তোমার হচ্ছে তৈরি হয়, সেটা কিন্তু তোমরা এটিপি তৈরি হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 37তম কোশ্চেন, যে থ্যালাসেমিয়া রোগটি কিসের সাথে সম্পর্কযুক্ত, তো এটা কিন্তু একটা
ব্লাড ডিসঅর্ডার, ঠিক আছে, একটা কিন্তু হচ্ছে না কি, এটা কিন্তু একটা ব্লাড ডিসঅর্ডার, তো এটা কিন্তু রক্তের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব যে উদ্ভিদের পত্ররন্ধ্র বা স্টোমাটা খোলা বা বন্ধ নিয়ন্ত্রণকারী আয়ন কোনটা? তো খুব ফেমাস কিন্তু একটা তোমার হচ্ছে থিওরি আছে, পটাশিয়াম আয়ন বা K+ আয়ন, আর একটা কিন্তু সুগার কনসেন্ট্রেশন আয়ন। তো এগুলো তোমরা ডিটেলসে পড়লে জানতে পারবে। তো এত ডিটেলসে মনে হয় না কোশ্চেন করবে। তো মানে আমি বলতে চাইছি যে এই ধরনের কোশ্চেনগুলো ঠিক আছে, যে কেউ ফটোসিনথেসিসের সময় যে স্টোমাটার খোলা বন্ধ এটা কোন আয়নের জন্য, এই কোশ্চেনটার লেভেল আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু মানে আমি বলতে চাইছি এদের যে স্পেশাল যে ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো মনে হয় না যে খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে যে নিম্নলিখিত কোন রোগটি জলবাহিত রোগ বা ওয়াটারবোর্ন রোগ নয়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে হাম, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস প্রত্যেকটাই কিন্তু কি জলবাহিত রোগ। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে যে মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন্দন বা রক্তচাপ নিয়ন্ত্রণ করে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের কিন্তু মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, মেডুলা অবলঙ্গাটার কাজ কি? মনে করো এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেন আর এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, ঠিক আছে। তো এই দুটোর মাঝখানে কিন্তু লিঙ্ক করে কে? এই মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে মানুষের শরীরে শৃঙ্গাকার অস্থি বা কি বলা হয় এটাকে কিন্তু স্টেপিস বলা হয়। তো এটা কোথায় থাকে? এটাও কিন্তু আমরা প্রত্যেকে জানি, আমাদের শরীরের সবথেকে ছোট হাড় কিন্তু হচ্ছে স্টেপিস। আর এটা কোথায় থাকে? এটা কিন্তু যে মধ্যকর্ণের যে ককলিয়া বলে যে জায়গাটা থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস বলে কিন্তু তিনটে হাড় এখানে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম কোশ্চেন, যে একটি একক কোষের মধ্যে সবুজ রঞ্জক পদার্থ কোথায় পাওয়া যায়? তো এর থেকে সোজা কোশ্চেন আর কী হবে? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের সময় কিন্তু এই ক্লোরোপ্লাস্টের গ্রানার খুব ভূমিকা আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি দেহের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে? তো এই সমস্ত কাজ কিন্তু লিভারেরই হয়ে থাকে, ঠিক আছে, লিভারের ওপরে কিন্তু এটা জমা থাকে গ্লুকোজ হিসেবে, গ্লুকোজ না, এটা গ্লাইকোজেন হিসেবে লিভারের উপরে সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে একটি পতঙ্গভোজী উদ্ভিদ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কলসপত্রী, এদেরকে কি বলা হয়? পিচের প্ল্যান্ট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন প্রোটিনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু ফাইব্রিনোজেন। দেখো এতদিন পর্যন্ত তোমরা ভিটামিন জেনে এসেছো, ভিটামিন কে, ঠিক আছে, তারপরে তোমরা আরেকটা কী জেনে এসেছো? আরেকটা কিন্তু জেনে এসেছো যে অনুচক্রিকা, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে দেখো আজকে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড টাইপ অফ কোশ্চেন, এটাকে কিন্তু প্রোটিন বলেছে। তো প্রোটিন কিন্তু হচ্ছে ফাইব্রিনোজেন প্রোটিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে যে মানুষের শরীরে কোষের ব্যাস বা ডায়ামিটার অফ সেল পরিমাপের একক কোনটা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো এটা কিসে করা হয়? এটা কিন্তু তোমার যে যে মাইক্রোমিটার আছে, সেই মাইক্রোমিটারে কিন্তু এটাকে মেজার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ডাল বা পালসেস নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানের প্রধান উৎস? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু প্রোটিন। ডাল মানেই কিন্তু হচ্ছে প্রোটিন, ঠিক আছে, খুব রিচ সোর্স, এটা কিন্তু তোমার হচ্ছে এনরিচ একটা প্রোটিন সোর্স। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 48তম কোশ্চেন, যে মানবদেহের অন্তঃকরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা দেহের কোনটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তো হাইপোথ্যালামাস, ঠিক আছে, হাইপোথ্যালামাস কী করে না, এটা কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থির থেকে কোনটা বেরোয়? থাইরক্সিন বেরোয়, ঠিক আছে। গয়টার যেটাকে আমরা বলি অ্যাড্রিনাল, আমরা জানি অ্যাড্রিনালিন নিঃসৃত হয়, এটাকে ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন বলা হয় বা আপাতকালীন হরমোন বলা হয়। আর পিটুইটারিকে আমরা প্রত্যেকে জানি, পিটুইটারিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে সংযোগকারী লিঙ্ক কোনটা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যেটা সংযোগকারী সেটা কোনটা? তো দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি, তো এক্ষেত্রে কোশ্চেন যেটা আছে, কোশ্চেনটা কিন্তু হয়ে যাবে কি না, এটাকে কিন্তু আমরা মাইকোপ্লাজমা বলে থাকি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে মানুষের পাচকতন্ত্রের বা ডাইজেস্টিভ সিস্টেমের কোন অংশের চর্বি সম্পূর্ণরূপে হজম হয়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্ষুদ্রান্তে, ঠিক আছে। এখানে কিন্তু লাস্ট যে আমাদের ডাইজেশনটা সেটা হয়ে থাকে। তো আউট অফ 50 এই কটাই ছিল। আউট অফ 50 কে কত করতে পারলে জানাবে। এগুলো কিন্তু যাদের আপকামিং শিফটগুলোতে পরীক্ষা আছে তাদের জন্য খুবই উপকারী হবে। আশা করি তোমরা প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পারছো আর ভিডিওটা প্রত্যেকেই লাস্ট পর্যন্ত দেখেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর কার কোন টপিকে পরীক্ষা তো সবার চলে এসেছে মোটামুটি, কিন্তু তোমরা সিটি ইন্টিমেশনও পেয়ে যাচ্ছ। তো কার কোন বিষয়ে প্রবলেম অবশ্যই জানিও, তার কিন্তু সলিউশন করে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।